একদিকে নরেন্দ্র মোদীকে জানিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন, এরকমটি বলছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যাওয়ার কথা আছে। সেখানে গিয়ে তারা নাকি কয়েক বিলিয়ন লোন চাইবেন চায়নার কাছে, এরকমটি শোনা যাচ্ছে। এছাড়াও আপনারা এও জানেন যে গত 22 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরেও গিয়েছিলেন। সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন, 10টি সমঝোতা স্মারক। তার মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেলপথে করিডোর দেওয়ার সমঝোতা স্মারক তিনি স্বাক্ষর করেছেন। আপনারা অন্য আর একটি বিষয় এখানে জেনে থাকবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে, এরকমটি বলছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন, গতকালকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কখনোই ক্ষমতায় আসতে চান না। তিনি বঙ্গবন্ধুর মেয়ে, দেশের স্বার্থ তিনি বিকান না। এখন কোনটা আসলে আমরা এখানে জনগণ আমলে নেব? ভারতকে তিনি জানিয়েই চীন যাচ্ছেন, এইটা আমলে নেব, নাকি ভারতকে করিডোর দেওয়ার বিষয়টা আমলে নেব, নাকি ভারতের সঙ্গে এই যে রেলপথের পাশাপাশি সড়ক পথ দিয়ে দিচ্ছে সেটা আমলে নেব? কোনটা আসলে আমলে নেব? আমি একটু রিপোর্টগুলো পড়ি, তারপরে আমি আবার আপনাদের সামনে ফিরছি। বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছিল দুদিন আগে, সেখানে তারা উল্লেখ করেছেন রেলপথের পাশাপাশি সড়ক পথ স্থাপনেরও পরিকল্পনা আছে। রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত হয়ে রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ ও ভারত সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি বলেন, উত্তর জনপদের নীলফামারীর চিলাহাটি বন্দর হবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটান বাণিজ্যিক সুবিধা অর্জন করা যাবে। বন্ধুপ্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক রেলপথ ও সড়কপথ স্থাপন করতে চায় ভারত। এতে বদলে যাবে এসব এলাকার আর্থসামাজিক চিত্র। রবিবার 30 জুন দুপুরে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন থেকে 0 পয়েন্ট পর্যন্ত রেলপথ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভারতীয় সহকারী হাইকমিশনার সড়কপথে চিলাহাটি রেল স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ি 0 পয়েন্টে রেল সংযোগ স্থাপনার এবং ভারতের সঙ্গে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন। এটা গেল একটা নিউজ। আর একটা নিউজ হচ্ছে যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদীকে জানিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন, সেই রিপোর্ট একটু পড়ি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। চলতি মাসের 8 তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা। চীন সফরের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায়, এটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই তো 2টা খবর গেল। এরপরে আরেকটা যেটা বলছিলাম যে অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি ক্ষমতায় আসেন না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের কাছে গ্যাস বিক্রিতে বাধ সাধায় 2001 সালে সরকার গঠন করতে পারিনি। ওই সময় অনেক ভোট পেয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় সিট পাইনি। বাংলাদেশের সম্পদ না বেচায় যদি ক্ষমতায় না আসি, তাতে আমার কিছু যায় আসে না। শেখ মুজিবের মেয়ে কখনো দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসে না। খুব ভালো কথা। দেশের সম্পদ বিক্রি
করে তিনি ক্ষমতায় আসেন না। তো 2001 সালে তিনি ক্ষমতায় আসতে পারেননি, ভারতকে গ্যাস দেয়নি সে কারণে। তাহলে সঙ্গত কারণেই তো এই প্রশ্নটা এসেই যায়, তাহলে 2008 সালে তিনি ভারতকে কি দিয়েছেন যার কারণে ভারত এখানে তাকে ক্ষমতায় এনেছে? কারণ দেশের জনগণ চাইলেও ভারত যদি না চায় বা অন্য কোনো দেশ না চায় তাহলে তো আসলে এখানে ক্ষমতার পালাবদল হয় না। তাহলে 2008 সালে যেহেতু ক্ষমতায় এসেছেন, নিশ্চয়ই ভারতের কাছে কিছু না কিছু দিয়েই তো এসেছেন। আপনারা জেনে থাকবেন যে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত, তিনি একটি বই লিখেছিলেন দি কোয়ালিশন ইয়ার্স। সেখানে তিনি এই যে আওয়ামী লীগকে 2008 সালে কীভাবে ক্ষমতায় এনেছেন সেটা লেখা আছে, তিনি লিখেছেন কম বেশি সেখানে। এবং 2010 সালের 12ই জানুয়ারি হাসিনা মনমোহন যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিগুলোতে আসলে কি কি আছে আমরা জনগণ এখনও পর্যন্ত সেটা স্পষ্ট জানি না, কিন্তু ধারণা করতে পারি যে সেই চুক্তিতে আসলে কি কি রাখা হয়েছে। এই যে বন্ধু প্রতিম ভারত, দুঃসময়ের বন্ধু, সহযোগিতামূলক সম্পর্ক ইত্যাদি নানান ধরনের কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে রক্তের সম্পর্ক, আরও কত কি সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। সেই কারণে ভারত যা যা চায় ভারতকে ঠিক তাই তাই এখানে দিয়ে দেওয়া হয়। আবার বিপরীতে বলা হয় যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি ক্ষমতায় নাকি আসেন না। আমরা আসলে কোন বিষয়টাকে আমলে নেব? এখানে এই যে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, যে সমঝোতাগুলো এখানে করে যাচ্ছে একের পর এক দেশের স্বার্থ বিপন্ন করে, সেই ব্যাপারটাকে আমরা আমলে নিব, নাকি হচ্ছে গিয়ে এখানে প্রধানমন্ত্রী যেটা বলছেন যে তিনি দেশের স্বার্থ বিকান না, সেই ব্যাপারটাকে আমলে নেব? কোনটা আমলে নেব আসলে? এই যে করিডোরের বিষয়টাকে আমরা আমলে নেব না? এই যে চীন সফরে যাচ্ছেন সেটা ভারতকে জানিয়ে যাচ্ছেন, সেটাকে আমরা আমলে নিব না? এখানে কি আমরা প্রশ্ন করতে পারি না যে ভারতকে জানিয়ে কেন চীন যেতে হবে? বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য? কিংবা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে আমরা বন্ধক রেখেছি? আমি তো আসলে এখানে কিছুই বুঝতে পারছি না যে তারা ক্ষমতায় থেকে কত ধরনের কথা আসলে জনগণের সামনে বলে যাচ্ছেন। এই যে ভারতের স্বার্থে দেশের সার্বভৌমত্বকে এখানে বিপন্ন করা হচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। ক্ষমতাসীনরা এখানে যতই বলার চেষ্টা করুক না কেন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, জনগণ তো এখানে এই বিষয়টাতে পুরোপুরি একদম একমত হবেন যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে এভাবে করিডোর দেওয়া যায় না, তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ লাভবান হবে। বাংলাদেশ তো বন্দর দিয়েছে, বাংলাদেশ ট্রানজিট দিয়েছে, তাহলে বাংলাদেশ আসলে কতটা লাভবান হয়েছে যে এখন বাংলাদেশের ভেতর থেকে ভারতকে করিডোরে দিয়ে দিতে হচ্ছে? আশ্চর্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই ব্যাপারটা কতটা কি আমলে নিচ্ছেন আমি জানি না। আমি এই নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি, আমি সামনে আরও কথা বলবো, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এটাই হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখানে অন্য যত যাই বলেন না কেন, এই সিসিশন বাংলাদেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। আজকে বাংলাদেশের জনগণ যদি এটার বিরুদ্ধে কথা না বলি তাহলে বাংলাদেশের কপালে অশেষ দুঃখ আছে। বাংলাদেশের জনগণ তো এই স্বাধীনতা দানে পায়নি, নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছে। কাজেই এই স্বাধীনতাকে যখন এভাবে বিপন্ন হতে দেখছি, তখন বাংলাদেশের জনগণের দায় হয়ে দাঁড়ায় যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিশেষ করে বাংলাদেশের যারা এই সময়ের সচেতন মানুষজন রয়েছেন, তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি বেশি কথা বলা দরকার। এখানে ক্ষমতাসীনরা যত যাই ভুং ভাং জনগণকে বুঝাক না কেন, যতই এখানে লাভের প্রশ্নটাকে সামনে নিয়ে আসুক না কেন, আমরা গত 4 দিনেও দেখতে পেয়েছি যে প্রায় 4 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। আমরা এগুলো দেখতে পাচ্ছি, আমরা কি এগুলো আমলে নিব না? বাংলাদেশ যদি এতই বন্ধু রাষ্ট্র হয় তাহলে আমাদের জনগণকে এভাবে কিভাবে মারছে? গতকালকেও একজনকে হত্যা করা হয়েছে সম্ভবত নীলফামারীতে। তাহলে এই যে একের পর এক সীমান্তে হত্যা করে যাবে, আবার বলবে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আবার তাদেরকেই আমাদের দেশের মধ্য থেকে করিডোর দিয়ে দিতে হবে, ফাজলামো হচ্ছে। বিষয়টা এমনভাবে জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে যে বাংলাদেশের মধ্য থেকে ভারতকে যত কিছুই দিয়ে দিক না কেন, পুরো বাংলাদেশটাকেই ভারতের হাতে তুলে দিক না কেন, তারপরেও হচ্ছে কি তাতে বাংলাদেশেরই লাভ। বাংলাদেশ এখানে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কারণ ভারত এতটাই বন্ধু আমাদের, ভারত আমাদের কখনো ক্ষতি চাইতেই পারে না। কারণ তারা 1971 সালের সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। হারে আশ্চর্য, 1971 সালে তারা সাহায্য সহযোগিতা করেছে বলে এখন কি আমাদের পুরো দেশটাকেই তাদের জন্য তুলে দিতে হবে, তাদেরকেই বিকিয়ে দিতে হবে দেশটা? তাহলে আমাদের যারা সেই সময়ে
নিজের প্রাণ বিসর্জন দিল, তাদের প্রাণ কি এমনি এমনি গচ্ছা গেল? আজকে বাংলাদেশের জনগণকে বিশেষ করে এই বিষয়টাতে অধিক নজর দিতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যেটা করছে এখানে, সেটা আসলে একদমই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্নকারী একটা সিদ্ধান্ত। আজকে আওয়ামী লীগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সকলেরই দায়িত্ব। এই সময় এসে যদি আমরা আসলে এভাবে চুপচাপ বসে থাকি, এভাবে তামাশা দেখতে থাকি, তাহলে বাংলাদেশ অচিরেই ভারতের অঙ্গরাজ্যই হবে। আসলে এখন তো এক ধরনের কাগজে কলমে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আছি, কিছুদিন পরে আসলে আমরা সেটা থাকবো কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রধানমন্ত্রী এখানে যতই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলুক না কেন, তিনি তার পিতাকে এখানে যতই টেনে নিয়ে আসুন না কেন, তারপরেও আমরা তার বর্তমানের কাজকর্ম দেখে এটুকু অন্তত বুঝতে পারছি যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি ভারতের কাছে দেশকে তুলে দিয়েছেন এবং একের পর এক সেই দিকেই তিনি ধাবিত হচ্ছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী যখন বলেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই না, সে কথাটা আমরা জনগণ কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, মেনেও নিতে পারি না। কারণ সবথেকে বড় কারণ হচ্ছে বিগত তিনটে নির্বাচন ভারতের সহযোগিতায় জনগণের বিনা ভোটে তিনি এখানে ক্ষমতায় বসেছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে ভোট এখানে ডাকাতি করে ভোটকে জনগণ বর্জন করার পরেও তারা এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এই ক্ষমতা আঁকড়ে ধরে বসে রয়েছেন। কাজেই তার এই যে দেশের স্বার্থ রক্ষা করে চলার যে বিষয়টা, এই বিষয়টা আমরা জনগণ আসলে কোনোভাবেই বিশ্বাসও করতে পারছি না, ভরসার জায়গাটাও আমাদের অবশিষ্ট নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।